বাংলাদেশের এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি একটা মহামূল্যবান বয়ান পেশ করছে এবং এখন তো এদের দিন বাংলাদেশে এদের বয়ান শুনেই এখন মানুষের দিন কাটে। একদিক দিয়ে ঠিকই আছে, কারণ ওই যে আওয়ামী লীগ বিএনপির যে বুড়া হাবড়া যে সমস্ত নেতা যুগের পর যুগ ধরে খালি তারা নেতাগিরি করে যেত আর ওদের কথাই আমাদেরকে শুনতে হতো। আমরা খুব একঘেয়েমিতে ভুগছিলাম যে নতুন নেতা আসে না কেন। বাংলাদেশে তো বস্তুত ওই গণতন্ত্র বলে তো কোনো কিছু নাই, নামকাও আসতে গণতন্ত্র চালু হলে হচ্ছে কি এখানে যারাই একবার নেতা হয় বা ক্ষমতায় যায় তারা কেউই তো ক্ষমতা থেকে যাইতেও চায় না আর নেতাগিরি থেকে ইস্তফা দিতে চায় না, একেবারে আমৃত্যু সেই নেতা পদে বসে থাকে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এরা মরে গেলে যাতে করে তার পরিবারের কেউ আবার ওই নেতা পদে বহাল হয়, এটা তো আমরা ব্যাপকভাবে বাংলাদেশে আমরা দেখি। এবং এটার মূল কারণ কিন্তু হলো যে গণতন্ত্র চর্চা না করা। তো এর মধ্য থেকে এই 2024 সালে যে 5 আগস্ট একটা আন্দোলন করলো এই যে ছাত্র জনতা, বিশেষ করে ছাত্ররা, হতে পারে ওটা হয়তো ডিপ স্টেটের টাকা এরা এগুলা করছে, সেখানে নাকি উৎখাত করার জন্য এটা করছে। বাট একটা পরিবর্তন কিন্তু আমাদের কাছে বেশ ভালো লাগছিল, পজিটিভ লাগছিল। সেটা হলো কি, ওই যুগ ধরে যে বুড়া হাবড়া নেতাগুলা তাদের আলতু ফালতু কথা আমাদেরকে প্রতিদিন শুনতে হতো, একই মুখের কথা আমাদেরকে প্রতিদিন শুনতে হতো এবং আমাদের মধ্যে একটা প্রচণ্ড বিরক্তির উদ্রেক করছিল, তাই না? যে এগুলো ইস্তফা দেয় না কেন, এগুলো অবসরে যায় না কেন, আমরা তো এদের কথা সহ্য করতে পারতেছি না, আমরা নতুনত্ব চাই, নতুন কথা শুনতে চাই। অতএব ডিপ স্টেটের টাকা হোক আর যাই হোক, আমাদের কিন্তু একটু ভালো লাগছিল যে নতুন কিসিমের নেতা, নতুন প্রজন্মের নেতা, তারা আসবে, নতুন নতুন কথা শুনবো, তাই না? তো সেই দিক দিয়ে হিসাব করলে এনসিপি একটা ভালো একটা উদ্যোগী ভূমিকা নিয়েছিল। দেখেন, চিন্তা করে যে আওয়ামী লীগের লোকজন, আপনারা বলেন যে আপনাদের নেতা কোথাগুলো তো রিটায়ার করে না, কেউ করে, বুড়া হয়ে মরতে যাচ্ছে ভাই, হাঁটতে চলতে পারে না, এরপরেও তার পদ থেকে রিটায়ার করে না। এবং বিএনপির ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, যেটা বাংলাদেশে এর চাইতে বিরক্তিকর বিষয় আর হতে পারে না। বাংলাদেশ যে কোনোভাবেই গণতন্ত্রের দিকে ধাবিত হতে পারে না, সেটা হলো বাংলাদেশের মানুষের এই ব্যক্তিগত এই যে প্রচণ্ড সংকীর্ণ চিন্তাভাবনা এবং মানসিকতা। তো যাই হোক, ভূমিকা বাদ দিয়ে আসল কথায় আসি। তো নাসির উদ্দিন পাটোয়ারি এরা সুন্দর সুন্দর কথা বলে অনেক ক্ষেত্রে, কিন্তু আবার বাস্তব বিবর্জিত কথাও বলে। এটার অন্যতম কারণ হচ্ছে এই যে বর্তমানে যে এনসিপির নেতা যেগুলো স্বল্প বয়সে, এদের পড়াশুনো এত কম, এরা হয়তো কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছে, বাট ওই টেক্সট বুকের বাইরে কিছু পড়াশুনো করছে আমার তো মনে হয় না। ফলে হচ্ছে কি, এদের দৃষ্টিভঙ্গি প্রসারিত না, উদার না, এদের মধ্যে জ্ঞান গম্যের মাত্রা যে খুবই কম, সেগুলো কিন্তু তাদের কথাবার্তা শুনলেও বোঝা যায়। যেমন এই যে এখানে একটা বক্তব্য পেশ করছে নাসির উদ্দিন পাটোয়ারি। কী বক্তব্য পেশ করছে? আজ পর্যন্ত কখনো শুনলাম না বিজিবির গুলিতে ভারতের নাগরিক মারা গেছে, অর্থাৎ বাংলাদেশের যে বিজিবি, অর্থাৎ আগে যাদেরকে আমরা বলতাম যে বিডিআর, এখন হয়ে গেছে বিজিবি। তো সে বলতে চাচ্ছে যে এই বিজিবির গুলিতে ভারতের কোনো নাগরিক আজ পর্যন্ত মারা গেছে, এটা সে শোনে নাই, ভালো কথা। কিন্তু বিএসএফের সদস্যরা লাশ গিফট করতেছে আর স্বরাষ্ট্রমন্ত্রী হাসি মুখে বরণ করে নিচ্ছে। দেখেন, এইটা কে লিখছে জানি না, ও তো লেখে নাই। মোদ্দা কথা হচ্ছে যে তার বক্তব্য হলো যে আজ পর্যন্ত বাংলাদেশের যে বর্ডার গার্ড বাহিনী আছে, যারা নাকি সীমান্ত পাহারা দেয়, তাদের হাতে ভারতের কোনো নাগরিক মারা গেছে এটা তো সে শোনে নেই, এবং আমরাও শুনি না, এবং বাংলাদেশের মানুষ আসলে শোনেও না। আসলে তো মারা যায় না, তাই না? তো মারা যায় কাদের হাতে? এই বিএসএফ, অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স, ভারতের আর কি, তাদের হাতেই বাংলাদেশের মানুষ মারা যায়। এবং অতঃপর একটা পর্যায়ে এই তাদের লাশগুলাকে ওই বিএসএফ কী করে, বাংলাদেশের যে বিজিবি আছে তাদের কাছে হস্তান্তর করে। এবং কালকেই তো এই ধরনের একটা খবর আমি দেখলাম, এবং এটা থেকেই তো প্রমাণিত হয় এরা যে আসলে ভারতের মধ্যে গুলি খেয়ে মারা গেছে। এই জন্যই তো বস্তুত বিএসএফকে সেই লাশ বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হয়, তাই না? বাংলাদেশের বর্ডারের মধ্যে মারা গেলে তো ভাই লাশ হস্তান্তরের তো প্রশ্নই উঠতো না। তাহলে এই ঘটনা থেকেই বোঝা যায় যে এই বাংলাদেশের এইগুলা আসলে অবৈধভাবে বর্ডার ক্রস করে ভারতে ঢুকছিল, তাই তো।
তো কেন এই যে এনসিপির এই যে পোলাপান যেগুলো আছে এরা যে লেখাপড়া করে না বা খোঁজখবর রাখে না, এটা কেন বললাম? এরা দেখেন যে এমনভাবে বলার চেষ্টা করছে যে খালি ভারতের বিএসএফই গুলি দিয়ে বাংলাদেশের মানুষ মারে, তো বাংলাদেশের বিজিবি এরা কি ভারতের লোকজনদেরকে দেখে না? তাদেরকে গুলি দিয়ে মারতে পারে না? সমানে সমান হতো। ভারত যদি বাংলাদেশের মানুষদের গুলি দিয়ে মারে তো বাংলাদেশেরও তো উচিত ভারতের কিছু লোকদেরকে গুলি দিয়ে মারা, তাই না? মানে এর মূল থিমটা কিন্তু সেটাই। কিন্তু এর যদি কাণ্ডজ্ঞান থাকতো এবং লেখাপড়া থাকতো এবং একটু খোঁজখবর জানা থাকতো, তাহলে সে খুব ভালো করেই জানতো এবং সে বুঝতেও পারতো, আরে ভারতের লোকজন তো অবৈধভাবে বাংলাদেশে ঢোকে না, তো বিজিবি গুলিটা দেবে কারে? বিজিবিকে গুলি দিতে হলে তো অবৈধ অনুপ্রবেশকারী পেতে হবে। তা ভারতের লোকজন তো বাংলাদেশে ঢোকে না, তাহলে গুলিটা দিবে কি করে? আর ভারতের নাগরিক মারা যাবে কি করে? বাংলাদেশের পাবলিকই তো অহরহ প্রতিনিয়ত বর্ডার ক্রস করে ভারতের মধ্যে অবৈধভাবে ঢোকে এবং সেই হেতু ভারতের বর্ডার সিকিউরিটি যারা আছে তারা বাংলাদেশের মানুষদেরকে হত্যা করে। এখন প্রশ্ন হচ্ছে যে ইন্টারেস্টিং ব্যাপার হলো, বাংলাদেশের থেকে ধরেন আমি যদি চোরা কারবারের বিষয়টাও যদি মানে আলোচনা আমলে নেই, বাংলাদেশের থেকে তেমন কোনো পণ্য তো ভারতে যায় না। বাংলাদেশের থেকে তেমন কোনো পণ্য ভারতে যায় না। ভারত থেকে নানাবিধ পণ্য এই বাংলাদেশে আসে, একেবারে সব ধরনের পণ্য। তার মধ্যে উল্লেখযোগ্য পণ্য কি? গরু, তাই না? আর একটা তার থেকে আরও বেশি আকর্ষণীয় পণ্য কি? ফেন্সিডিল। এখন মুশকিল হচ্ছে ভারতের, ওদেরও তো বর্ডারে অনেক চোরা কারবারি আছে, এমন না যে বাংলাদেশের লোকজন খালি চোরা কারবারি এবং তারাই খালি ব্যবসা বাণিজ্য করে, জি না, ভারতে অনেক চোরা কারবারি আছে যাদের সাথে বাংলাদেশের চোরা কারবারির ব্যবসা বাণিজ্য চলে। তো এখন ভারতের পাবলিক তো শেয়ানা, তারা বলে যে ঠিক আছে আমরা মাল বিক্রি করবে, ওকে, কিন্তু জীবনের রিস্ক নিতে পারবো না ভাই, ব্যবসা করতে যে জীবনটা খোয়াতে পারবো না। অর্থাৎ তাদের বক্তব্য হলো আমাদের মাল রেডি আছে, আমরা বেচবো, ইটস ওকে, কোনো সমস্যা নেই, কিন্তু ভাই আমাদের মাল আমাদের দেশের মধ্যেই থাকবে, আমরা এই মাল কোনোভাবেই তোমাদের বাংলাদেশের মধ্যে আমরা ঢুকাতে যাব না। অর্থাৎ আমরা তোমাদের অবৈধভাবে বাংলাদেশে ঢুকবো না এবং জীবনের রিস্ক নেব না, তোমাদের বিজিবির গুলি খাবো না। এমনকি বাংলাদেশের কোনো পণ্যও যদি অবৈধভাবে ভারতে ঢোকে, সেক্ষেত্রেও ভারতের চোরা কারবারিরা বলে ভাই তোমাদের বাংলাদেশে গিয়ে আমরা ওই মাল আনতে পারবো না, পারলে তোমরা ভারতে ঢুকায় দিয়ে যাও, আর না পারলে দরকার নেই। আর বাংলাদেশের পাবলিক তারা তো দুর্ধর্ষ, তারা সাগর মরুভূমি বন জঙ্গল পাড়ি দিয়ে তারা পৃথিবীর বিভিন্ন দেশে অভিযান চালায়, তাই না? ভূমধ্যসাগর পাড়ি দেয়, দিয়ে তারপরে ইউরোপ যায়। অতএব সেখানে বাংলাদেশের পাশে ভারতের বর্ডার এটা কোনো বিষয়? ইজিলি তারা জীবনের কুসপরোয়া না করে তারা ভারতের মধ্যে ঢোকে, গিয়ে তারা ফেন্সিডিল আনে, গরু আনে, ব্যাস, সাথে সাথেই ওই ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স তাদেরকে গুলি দেয়। এখন এই বিষয়গুলা এই নাসিরুদ্দিন পাটোয়ারির তো জানা থাকার কথা, তাই না? এখানে এই যে লম্বা লম্বা কথা বলছে, তারপরে মানে পপুলিস্ট কথাবার্তা বলছে যে ভারত খালি সীমান্তে বাংলাদেশিদেরকে হত্যা করে, আমাদেরকে দেখে দিতে হবে, আমরা ছাড় দেব না। এবং বলছে যে সেই লাশ আবার স্বরাষ্ট্রমন্ত্রী গ্রহণ করে, মানে বিজিবি গ্রহণ করে আর কি, হাসি মুখে। তো নাসিরুদ্দিন পাটোয়ারি তো বাংলাদেশের করার কি আছে এখানে? এখানে বাংলাদেশের লোক অবৈধভাবে ভারতে ঢোকে, এই জন্যে গুলি খায়, এই জন্যে মারা যায়, তাহলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ওই লাশ গ্রহণ করা ছাড়া কি কোনো গতি আছে? বাংলাদেশের বিজিবি তো ভারতীয় কোনো অনুপ্রবেশকারী পায় না, তো গুলিটা দেবে কি করে? এই কমন সেন্স তো তোমাদের তো থাকতে হবে। এবং এখন তোমাদের এই কমন সেন্স নাই বলে ওই দেখলাম যে বিজিবির মানে বাংলাদেশের যে বর্ডার গার্ড, তাদের যে সিপাহি র্যাঙ্কের যে লোকজন আছে না, তারা ভিডিও বানিয়ে প্রচার করছে যে আমাদের সীমানা অঞ্চলে মূল মানে বাংলাদেশের লোকজন যে মারা যায় তার মূল কারণ হলো বাংলাদেশের লোকজনদের খাসলত, অতিরিক্ত লোভ এবং মৃত্যুকে থোড়াই কেয়ার করা। এবং বেসিক্যালি মমিন মুসলমানরা তো মৃত্যুকে পাত্তা দেয় না, এটাও তো আমরা জানি। হিন্দুরা জীবনকে যেভাবে ভালোবাসে এবং বেঁচে থাকার জন্য যেভাবে নানা রকম পন্থা অবলম্বন করে,
মমিন মুসলমানরা কিন্তু জীবনকে অত পাত্তা ফুটতে দেয় না, মৃত্যুকে তারা পরোয়া করে না, এটা কিন্তু স্বীকার করতেই হবে। এবং যে কারণেই বস্তুত খালি ধর্মীয় ক্ষেত্রেই না, ধর্মের ক্ষেত্রের বাইরে যে চোরা কারবারের ক্ষেত্রেও কিন্তু জীবনকে পরোয়া না করে তারা কিন্তু দেদারসে ওই ভারতের মধ্যে ঢুকে যায়, তাই না? এবং ঢুকে গিয়ে গুলি খায়। এখন প্রশ্ন হলো যে ভারতীয়দের হাতে গুলি খেয়ে এই যারা চোরা কারবারি করতে মারা গেল, যে মমিন মুসলমান, এরা হলে শহীদ হলো নাকি কি হলো, এটা হলো একটা প্রশ্ন। আমার কাছে হঠাৎ করে মনে হলো যে এদেরকে আসলে কী বলা যাবে, এদেরকে শহীদ বলা যাবে? একদিক দিয়ে হিসাব করলে শহীদই বলা যায়, কারণ ওই যে হিন্দুদের হাতে মারা গেছে, মানে মুশরিকদের হাতে মারা গেছে, তাই না? তাহলে কি শহীদ বলা যাবে? 72 হুর পাবে নাকি 72,000 পাবে কে জানে। তো যাই হোক, এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।